জেলে থেকে একটা আমার যেটা হয়েছে সেটা কি সিস্টেমেটিক লাইফটা একদম সিস্টেমের মধ্যে চলে এসেছিল। কার কথা বেশি মনে পড়ছিল ওখানে যখন জীবনের প্রথম একটা নতুন অভিজ্ঞতা? মানে আমার পরিবারের কথা মনে পড়ছিল, সব থেকে বেশি মনে পড়ছিল ব্যাপারটা কি আমার বড় ভাইজান আর আম্মা। বড় ভাইজান প্রচন্ড রাগী, তো প্রচন্ড আমাকে ভালোবাসে, ওইটা আমার প্রচন্ড ভয় লাগছিল। যতজন আমার সাথে দেখা করতে আসতো আমি বলতাম যে ঠান্ডা থাকতে বলবি, আমি আছি, মানে চিন্তা করতে না, আমি ম্যানেজ। বন্ধু, আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি নওশাদ ভাইয়ের জেলের জীবন, মানে জেলের দিনগুলি কেমন কেটেছিল। আওয়ার ভয়েসের পর্দায় তার নিজ মুখে শুনেনি তার জেলের ভেতরে দিনগুলি কষ্টে কেটেছিল না আনন্দে কেটেছিল, এবং তাকে কীভাবে খেত, কীভাবে শুতো বা কীভাবে ঘুমাতো, সে বিস্তারিত জানবো তার নিজস্ব মুখে। আপনি দেখেছেন একটা ভাঙড়ের মানুষ সুসাইড করতে গিয়েছিল, ইনজেকশন নিয়ে করছিল, আর সারা রাজ্যের মানুষ। ওই জন্য বারবার আমাদের যারা আছে ভাইজানকে দিয়েও বার্তা দিচ্ছিলাম যে কেউ না ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। এটা তো চাইছিল একটা এই ধরনের পদক্ষেপ নেই, আমরা তো সেই কাজ করবো না। অনেক ক্ষেত্রে পুলিশ করে অত্যাচার করে, কিন্তু আমার উপরে কোনো পুলিশ একটা খারাপ শব্দ আমাকে করেনি, পিজন ফেলে তোলা থেকে জামিন পাওয়া পর্যন্ত। আমি এটা কোরআন কোড বলেছি আজকে, কিন্তু হ্যাঁ, তোলার আগে পর্যন্ত যে অমানসিক আচরণ করেছে সেটা বিরোধিত, কিন্তু ওখানে কোনো অফিসার আমার সাথে কেউ খারাপ আচরণ করেনি। যাদের বুদ্ধিতে উনি আমাকে জেলে রেখেছিলেন, আমার হয়তো 42 দিন গিয়েছে, আমার কষ্ট হয়েছে, আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে। হয়তো আমি জেলে না গেলে জীবনের একটা বড় অংশের অভিজ্ঞতা থেকে আমি হতো না, জেলের আচরণ, জেলে কি হয় না হয়, পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি, এখন তো আমি পুরো রেডি জেলে যাওয়ার জন্য। কেন আমি জেনে গেছি সব, চাপের কিছু না। তখন ওকে চিৎকার করতাম, কিন্তু ভয় লাগতো যে জেলে কি জিনিস রে ভাই। আপনি জীবনে প্রথম যেদিন জেলে গিয়েছিলেন, যেহেতু আপনার যে ফ্যামিলি স্ট্যাটাস, এইসব লাইন থেকে অনেক দূরে, অনেক কিছু ন্যায় অন্যায় সেটা পরে কথা, সেটা বিচারাধীন যা কিছু সব, আপনার ফিলটা কি হয়েছিল যদি আপনি অবাক হয়ে যাবেন। প্রথম যখন পুলিশ কাস্টাডিতে ছিলাম অতটা হচ্ছিল না, কারণ আমার সাথে আরো কিছু আমি সবাইকে ডিস্টার্ব করছিলাম। এই ধরনের একটা বড় রুমে, তখন আমাদের রুমে প্রায় 10-15 জন কি 20 জন মতো ছিল, একটা রুমে ভাগ করে দিয়েছিল, তখন অসুবিধা হচ্ছিল না। অসুবিধা হচ্ছে কখন শোনার বলছেন, একা আমাকে পুলিশ কাস্টাডিতে ছিল, আমাকে আমার নামে 4টে মামলা হয়েছিল একদিনে, ওদের সবার নামে 2টো করে মামলা হয়েছিল। যখন আমি একা পুলিশ কাস্টাডিতে ছিলাম, হ্যাঁ, প্রথম দিন তখন অন্য একটা রুমে দিয়েছি, এত বড় রুম, আমি একা, একটা মশা মাছিও নেই যে ওদেরকে হালকা চোট করে ওদের সাথে খেলবো, তখন প্রচন্ড সমস্যা হয়েছিল। সেই দিনগুলো আমাকে প্রতি 24 ঘন্টায় মেডিকেল করার ছিল, কোর্ট অর্ডার ছিল। অনেক ক্ষেত্রে পুলিশ করে অত্যাচার করে, কিন্তু আমার উপরে কোনো পুলিশ একটা খারাপ শব্দ আমাকে করেনি, পিজন ফেলে তোলা থেকে জামিন পাওয়া পর্যন্ত। আমি এটা কোরআন কোড বলেছি আজকে, কিন্তু হ্যাঁ, তোলার আগে পর্যন্ত যে অমানসিক আচরণ করেছে সেটা বিরোধিত, কিন্তু ওখানে কোনো অফিসার আমার সাথে কেউ খারাপ আচরণ করেনি। কিন্তু তারা তো আমাকে ছাড়তে পারে না, অর্ডারের বাইরে, তারা তো কারো আন্ডারে আছে। তো যখন ওই 24 ঘন্টাতে মেডিকেলে নিয়ে যেত, তো মেডিকেলে যখন বার করতো, ওখান থেকে কোনোদিন SSKM নিয়ে যেত, আরজি করে নিয়ে যেত, আরজি করে বা মেডিকেলে, বিভিন্ন মেডিকেল কলেজে নিয়ে যেত। যখন বার করতো, তখন আমি চাইতাম যে কিভাবে একটা সিগন্যাল পড়ুক। আচ্ছা, সিগন্যাল, এমনি সময় সিগন্যাল দেখলে মাথা গরম হয়ে যায়, রেড লাইট, তখন মনে হতো সিগন্যাল পড়ুক, একটু বাইরে বেশিক্ষণ থাকবো, এইরকম ফিল হয়েছে আমার। সেটাই আমি যদি বলি যে আমার কিচ্ছু হয় না, এটা অসত্য কথা বলবো, কিন্তু আমি বলছি আমার কষ্ট হয়েছে। কষ্ট হয়নি কি বলছেন? ঘুম থেকে উঠলে ধরতে গেলে বিরাস নিয়ে বাড়ির সামনে আমার মুখের সামনে দাঁড়িয়ে থাকে। আমি সেটাই বলছি যে আপনাদের সে ছোটবেলা থেকে উঠলে বিরাস নিয়ে দাঁড়িয়ে থাকে, বিরাস করবে না, বিরাসটা একদম চান করার সাথে সাথে জানে ও খাবার বসবে, একবারের বেশি দুবার বলবে না, খাবারটা রেডি করে দাঁড়িয়ে থাকা, সেই বাড়ি সেই ছেলে আমি, মেন্টালিটি। কিন্তু কিছু করার নেই, লড়তে হবে। মেন্টালি এখন সেট আপ হয়ে গেছে, এখন অনেক স্ট্রেংথ পেয়েছি। তো ওই কি করে দেখতাম যে কখন গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল যাতে থাকে, একটু বাইরে বেশিক্ষণ থাকবো, এটা একটা পার্ট। এরপর আমাকে দিয়ে গেল ও তো পুলিশ জেল কাস্টাডি, পুলিশ কাস্টাডি শেষ হলো পিসি থেকে জেসি, যখন আনলো 10 ফুট চওড়া আর 15 ফুট মতো লম্বা, ওগুলো সেল বলে, সেলে দিয়েছে। রাত্রিরে আমাকে নিয়ে এসেছে, যখন আমাকে নিয়ে ঢোকাচ্ছে, ওটাকে 10 সেল বলে। আচ্ছা, যেখানে আমরা গেছিল 10 সেল, মানে ওখানে 10টা সেল আছে, 10টা সেল আছে, একটা লাইনে 10টা সেল আছে, বাইরে একটা গেট আছে, 10টা সেলে 10টা গেট, আর বাইরে মানে একটা র্যাম্পের মতো আছে, ওটা খোলা। পরে সেটা সকালে যেটা বুঝতে পারলাম, 10টা সেল, অত কিছু জানতাম না, আমাকে নিয়ে আসলো। আমার মনে হয় আমি যখন দেখলাম যে আমাকে যেখান থেকে ঢুকালো, চেক ফেক করে নিয়ে এসে ঢুকালো, তার আগে 3-4টে সব এদের যখন আসছে, ওরাও দেখি সব লাইট ফাইট জ্বালিয়ে আমার দিকে দেখছে, ভাই এবার কোন কি আসছিল বাবা।
আসলো, দিল আমাকে 2টো কম্বল দিল, একটা বালিশ দিল, বালিশ ছিল না মনে হয়, যা দিল দিয়ে চলে গেল। আবার কিন্তু আমাকে ওখানকার যিনিরা কর্তা যিনি ছিলেন ভালো আচরণ, আমার সাথে কেউ খারাপ আচরণ করেনি। মিথ্যে কথা বললে আমাকে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। হয়তো মিথ্যে কথা বলে কিছু মানুষরা আমি মন পেতে পারি, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে ছাড়বে না। তো উনি সম্ভবত সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি বললেন যে যা হবে অসুবিধা হবে বলবেন, আমাদের যেটা লিগালি যে ডিমান্ড আছে আমি পূরণ করবো। একটা একেও কাছাকাছি রেখেছে, যেগুলো বলে একটু নক করারও একটা বলে দিল, তাহলে ওরা এসে করবে। আর আমরা একটু ঠান্ডা বেশি, আমি একটু ঠান্ডা লাগে বেশি, 2টো কম্বল কোনটা বিছাবো কোনটা গায়ে দেবো। আচ্ছা, আর ব্ল্যাঙ্কেট সে ওই রকম মানে বুঝতে পারছেন ব্ল্যাঙ্কেট। তো আমি ডাকলাম দাদা বলে একজন আসলো, স্যারকে একটু মানে আমি 2টো ব্ল্যাঙ্কেট আমার হবে না, আমাকে ঠান্ডা লাগবে, বলুন গিয়ে আরো 2টো ব্ল্যাঙ্কেট এনে দিয়েছিল, ওটা কি করলাম। আচ্ছা, এবার দরজা তো খোলা, দরজা আর গ্রিলের দরজা, তা ভাই করে হাওয়া ঢুকছে, কি হবে। আবার একটা ওরাই যুক্তি দিল যে একটা ব্ল্যাঙ্কেট অর্ধেক করে বেঁধে অর্ধেক পোর্শনে দিলে তলা থেকে হাওয়াটা ঢুকবে না, উপর দিয়ে যাওয়া হচ্ছে, বেঁধে সে রাত্রে আর ঘুম হয়। কোথায় ছিলাম, কোথায় আল্লাহ, কোথায় এসেছি, এরকম দেখছি আল্লাহ। আর সব থেকে বড় জিনিস কি, ওই রুমের মধ্যে একটা ছোট্ট টয়লেট বলতে কি আমাদের কি গেট ফেট সিস্টেম না, আপনার টয়লেটে বসবে আপনার এতটা দেখা যাবে, গেট ফেট কিছু নেই, মানে ওই ওরকম দেখেছে তো গা ঘিন করছে হয় সব। তা কি আমি চুপচাপ বসে আছি, আল্লাহ কি হবে রে, কোথায় আবার পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডি এসে পৌঁছলাম। ওখানে তো একটুখানি বাথরুমটা তো দূরে ছিল, আচ্ছা ওটা রুমটা বড় পাড়া ছিল। আচ্ছা হ্যাঁ বসে আছি চুপচাপ, দেখি আবার একটা অফিসার আসছে, একটা অফিসার আসলো, আমাকে বলছে সাহেব, হ্যাঁ বললাম হ্যাঁ, আমাকে উনি বললেন দেখেন বুঝতে পারছি আপনার আনকমফোর্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই স্যার, আপনি এখানে এটাতে মেনে নিতে হবে, শুয়ে পড়ুন, দেখবেন ঘুম টুম এসে যাবে। তারপরে এবার কথা পারি না পারি তার সাথে গল্প করতো, কিছু করার নেই আমার, হতো গল্প করলে আমার টাইম কাটবে। প্রায় 10-15 মিনিট আমার সাথে কথা বললো, এ করলো। উনি কোনো একটা র্যাঙ্কেন অফিসার ওর মধ্যে, তো কথা বলার পরে উনিও চলে গেলেন। তো সে ঘুমোতে চাইছে না, আই চুপচাপ বসে আছি, একটু ঘরের দেখে একটু হলো, তখন একটু জাস্ট সেদিনকে ঘুমালাম। তারপর দিন কয়েক ঘন্টার পরে আবার উঠে পড়েছিলাম। এই হচ্ছে জিন্দেগি। তবে একটা কথা কি, জেলে থেকে একটা আমার যেটা হয়েছে সেটা কি সিস্টেমেটিক, লাইফটা একদম সিস্টেমের মধ্যে চলে এসেছিল। 8:30 9টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ছে, খাওয়া দাওয়া করে আমিও ঘুমিয়ে পড়লাম, ফ্রি হয়ে গেছিলেন। ফ্রি মিন্স সিস্টেমে 8:30 9টার মধ্যে, সকাল 7টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়, ঘুম ভেঙে যায়, তুলে দেয়, তখন ডাকে একবার করে উঠে, এই যখন দেখো জাতীয় সঙ্গীত ওখানে চলছে, মানে মেন মাইকে চলছে, আমি কি শুয়ে থাকতে পারি? আরে যে জাতীয় সঙ্গীত যে জন্য আমার দেশের এত মানুষ কুরবানি দিলেন, তো আমি উঠে দাঁড়িয়ে পড়তাম, ওখানে দাঁড়িয়ে পড়তাম, ও আর ঘুমাতাম না। ওই মানে 7টার মধ্যে 7:30 কি 7টার টাইম ঠিক মনে পড়ছে না, ওই সময় আপনার জাতীয় সঙ্গীতে উঠে পড়তাম, উঠে পড়ে এই জাতীয় সঙ্গীতের পরে একটু ব্রাশ ট্রাশ ওর মধ্যেই করে কি করবো, আর হওয়ার পরে আর ঘুমাতাম না। আচ্ছা এখানে বলবো ভাই, আমি জাস্ট বলে ঘুমাতাম না, ঘুমানোর পরে এবার 7:30 8টার পরে যাই একটু খাওয়া দাওয়া হ্যান ত্যান হওয়ার পরে 10টার দিকে আর একটু খাওয়া দাওয়া, দুপুরবেলা খাওয়া দাওয়া, একটু রেস্ট নিলাম দুপুরবেলা। পুরো লাইফটা কিন্তু একদম দারুণ হয়েছিল। একটা জিনিস কি বলুন তো, পুরো সিস্টেমে। আমাদের কি বাইরে থাকলে কি হয়, এখন রাত 12টা 1টায় খাওয়া, দুপুরের খাওয়াটা 4টেই খাচ্ছি, সকালে ব্রেকফাস্ট করা হচ্ছে না ঠিকঠাক। হ্যাঁ ওইখানে যে কটা দিন ছিলাম আমি, একটা জিনিস কিন্তু ভালো হয়েছে আমার, আপনাকে বলতে পারি কি, রুটিন মাফিক লাইফটা চলেছে। অত সকাল টানা আমি অতদিন উঠিনি জীবনে। কাজ থাকলে আমি 6টায় উঠে পড়ি, 5টায় উঠে পড়ি। আপনি আমাকে কাজ থাকলে আপনি, আর না কাজ থাকলে 12টা পর্যন্ত ঘুমাবো, আপনি আমাকে আটকাতে পারবেন না। ঠিক, কিন্তু ওখানে একটা হ্যাবিট সিস্টেম হয়ে গেছিল। তো কার কথা বেশি মনে পড়ছিল ওখানে, যখন জীবনের প্রথম একটা নতুন অভিজ্ঞতা? মানে আমার পরিবারের কথা মনে পড়ছিল, সব থেকে বেশি মনে পড়ছিল ব্যাপার কি জানেন, আমার বড় ভাইজান আর আম্মা। বড় ভাইজান প্রচন্ড রাগী, তো প্রচন্ড আমাকে ভালোবাসে, ওইটা আমার প্রচন্ড ভয় লাগছিল। যতজন আমার সাথে দেখা করতে আসতো আমি বলতাম যে ঠান্ডা থাকতে বলবি, আমি আছি, মানে চিন্তা করতে না, আমি ম্যানেজ করে নিচ্ছি। আর আমার আম্মা হচ্ছে স্বাভাবিকভাবে, আমার বোনেরা তো আছে, বোন জামাই বাবু অর্থাৎ যারা আছে, আব্বা আছে, আব্বা হচ্ছে কি বলুন তো মানে কি বলে স্ট্রং। আমার আব্বাজান প্রচন্ড স্ট্রং, কারণ আমার আব্বাজানের বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে সেই থেকে আমার আব্বাজান প্রচন্ড স্ট্রং। এই বয়সেও আপনি আমাকে হিলাতে পারবেন না, মানে হিলাতে মিন
এখন ভয় দেখিয়ে বা কিছু কাজ করবেন যা বলবেন করে দেবে, মানে আমরা বারণ করে করি, আপনি গ্যাস ফ্যাস চাগানো থেকে করে সব কিছু ব্যাপার না এই বয়সে, প্রচন্ড স্ট্রং। সেই জন্য মানে আবার আমার আব্বাজানের চিন্তিত হবে না। আচ্ছা, কিন্তু বাড়ির আপারা তারপরে যারা আছেন বাড়ির আরেক সংখ্যক এরা চিন্তিত হবে। আমরাও চিন্তিত এটা ছিলাম যে বিশাল একটা আন্দোলন। আর একটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ভাঙড়ের মানুষজন, আপনি দেখেছেন একটা ভাঙড়ের মানুষ সুসাইড করতে গিয়েছিল, ইনজেকশন নিয়ে করছিল, আর সারা রাজ্যের মানুষ। ওই জন্য বারবার আমাদের যারা আছে ভাইজানকে দিয়েও বার্তা দিচ্ছিলাম যে কেউ না ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। এটা তো চাইছিল একটা এই ধরনের পদক্ষেপ নেয়, আমরা তো সেই কাজ করবো না। কিন্তু আপনি যেদিন জেলে গিয়েছিলেন আমি একটা কথা বলেছিলাম যে আমার যাই ছোট্ট বয়সে যত বড় বড় লিডারদের সাথে আমি ওঠা বসা করেছি, যে জেল গিয়েছে সে নেতা হয় না। আমি তো ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে। আচ্ছা, তিনি কার কথা শুনে জেলে রেখেছিল ভালো করেই জানে। তো যাদের কথা শুনে গেছে ওনাকে ডুবিয়েছে, এখনো উনি যাদের কথা শুনে চলছেন ওনাকে ডুবানো ছাড়া আর কিছু করবেন, এটা দায়িত্ব নেই বলতে পারি। যার বুদ্ধিতে এখন চলছে এখনো বলছে মন ক্যামেরা, এটা পারলে ছাড়বেন, অসুবিধা নেই, এডিট করার কোনো প্রয়োজন নেই। যাদের বুদ্ধিতে উনি আমাকে জেলে রেখেছিলেন, আমার হয়তো 42 দিন গিয়েছে, আমার কষ্ট হয়েছে, আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে। হয়তো আমি জেলে না গেলে জীবনের একটা বড় অংশের অভিজ্ঞতা থেকে আমি হতো না, জেলের আচরণ, জেলে কি হয় না হয়, পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি, এখন তো আমি পুরো রেডি জেলে যাওয়ার জন্য। কেন আমি জেনে গেছি সব, ও চাপের কিছু না। তখন ওকে চিৎকার করতাম কিন্তু ভয় লাগতো যে জেলে কি জিনিস রে ভাই। এখন আমি জেনে গেছি, ও নিশ্চিন্তে, কোনো ব্যাপার নেই। মানে যে ভয়টা ছিল সেটা না ফুটবলে কাটিয়ে দিচ্ছে, এবং কিভাবে কি চলতে হবে যে সব এই বিষয়টা আমি পুরো একদম কোর্ট থেকে নিয়ে একদম পিসি জেসি একদম সব একটা অংশ আমি জ্ঞান অর্জন করে নিয়েছি। আমি ধন্যবাদ জানাই তো।